8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। এরপরই রাজনৈতিক দলসহ অংশীজনদের নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সংস্কার কমিশনগুলোর প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। আইন উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার ও কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা ঠিক করা হবে। এস এম আরিফের রিপোর্ট। 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি নিয়ে কমিশন প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক করেন ডক্টর মুহম্মদ ইউনুস। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে আশু করণীয় কি আছে, সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কি আছে, মধ্যমেয়াদে কি আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কি আছে, সেটা 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। তিনি জানান, পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশের পর কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমরা আশা করছি এই আলোচনা ফেব্রুয়ারির মধ্য থেকে যে শুরু হবে সেটা সম্ভব হলে রোজার মধ্যেও চালিয়ে নেওয়া হবে, রাজনৈতিক দলগুলো যদি রাজি থাকেন, এবং যত দ্রুত সম্ভব আমাদের সংস্কারের ক্ষেত্রে করণীয় কি সেটা ঠিক করা হবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, সংবিধান সংস্কার ও নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটি ঠিক করবে রাজনৈতিক দলগুলো। সংবিধান নিয়ে বিভিন্ন পদ্ধতিতে ঐক্যমত করা সম্ভব। একটা হচ্ছে যদি আপনার রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করে, যদি পোষণ করে সংবিধানের সংক্রান্ত কোনো সংশোধনী ক্ষেত্রে, তাহলে ওনারা মিলে সবাই মিলে এগ্রি করে কোনো একটা ব্যাপার আইনে পরিণত করার প্রস্তাব দিতে পারেন। সেটা আপনার পরে যখন সংবিধান সংশোধন করা হবে পোস্ট ভ্যালিডিটি দেওয়া যেতে পারে। আবার যদি সামনে নির্বাচন যদি গণপরিষদ এবং সংসদ নির্বাচন যদি একই সাথে হয়, তাহলে গণপরিষদের মাধ্যমে হতে পারে, সাংবিধানিক কোনো সভার মাধ্যমে হতে পারে। এইগুলি হচ্ছে জাস্ট আমার কথা বললাম যে বিভিন্ন পদ্ধতিতে করা যেতে পারে, কিন্তু কি পদ্ধতিতে করা হবে সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হতে পারে বলে জানান আইন উপদেষ্টা। সভাপতিত্ব করবেন ঐক্যমত্য কমিশনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের অর্থনীতির মতো এত খারাপ অবস্থা শ্রীলঙ্কার হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। মূল্যস্ফীতি নিয়ে দেশের মানুষ সমস্যায় আছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আগামী 3 মাসের মধ্যে সহনীয় পর্যায়ে চলে আসবে দেশের মূল্যস্ফীতি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। বৈঠক শেষে দেশের অর্থনীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশের মতো খারাপ অবস্থায় যায়নি শ্রীলঙ্কা। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। দ্য মেইন জিনিস বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতেন না, আইল্যান্ডে থাকে। যখন আমরা ইনহেরিট করেছি না, এখন যে ব্যাংকিং অবস্থা, যে অবস্থায় কী করে এখন মাত্র 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়ি করে, এটা কোনো দেশে হয়েছে কোনোটা? 1/3 ব্যাংক কাজ করে না, এবং 1/3 ব্যাংকের লোকজনের এসে যাও। শ্রীলঙ্কাটা এ লিটল বিট ইজিয়ার। দেশের মূল্যস্ফীতি কমাতে সরকার উদ্যোগ নিয়েছে জানিয়ে আগামী 3 মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। আপাতত আমাদের মেইন কনসার্ন হলো মূল্যস্ফীতিটা যতটুক সম্ভব যত তাড়াতাড়ি আমরা এসে করতে পারি, সেটাই সবচেয়ে বড় চাই। সাথে সাথে আমাদের হলো লোকজন আয়ের উৎসটা, এবং কালকে তো আমি সারাদিনই প্রায় অলমোস্ট ব্যবসায়ী না ব্যাংকারদের সাথে বসছি, কীভাবে ক্রেডিট ফ্লোটা বাড়ানো যায় প্রাইভেট সেক্টরে, কীভাবে তাদের আরও সাশ্রয়ী করা যেতে। আর বিশেষ করে আমি বলি সেন্ট্রাল ব্যাংকের ডেপুটি গভর্নর 3 জনই কালকে ছিল, সিএসএমই স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ আপনার কীভাবে ক্রেডিট দেবেন, খালি বড়দের বলে তো চলবে না। আমরা চেষ্টা করছি বিজনেসটাকে সে করতে। দেশে প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি হবে না উল্লেখ করে মার্চের সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমি ভ্যাট এর ব্যাপারে তো আমি যখন বাজেট রিভাইজ করব এবং বাজেট হবে তখন তো
এটা একটা পুরোপুরি কম্প্রিহেন্সিভ একটা ইস্যু দেবো। এখন তো এসআরও করে আমরা বলছি ভ্যাটটা ইউজ সে করেছে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দেশ থেকে পাচার হওয়া শত শত কোটি ডলার ফেরত আনতে কানাডার সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকে তিনি আহ্বান জানান। বিশেষ করে টরন্টোর বেগমপাড়া এলাকায় বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থের বিনিময়ে কেনা সম্পদ চিহ্নিত পুনরুদ্ধারে সহায়তা চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পৃক্ত ধনী ব্যক্তিরা, রাজনীতিতে তাদের ঘনিষ্ঠজনরা এসব অর্থ বিদেশে পাচার করেছেন। এ সময় কানাডার হাই কমিশনার অজিত সিং বলেন, তাদের দেশে অর্থ জব্দ পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত সাবেক ও বর্তমান কর্মকর্তাদের সব লকার ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইসব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছে দুর্নীতি দমন কমিশন দুদক। কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে এ লকারগুলো। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েন ভোল্টে অর্থ সম্পদ জমা রাখার ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সন্দেহ করছে এসব লকারে গোপনে বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থ সম্পদ মজুদ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ছাড়া অন্য কেউ ব্যাংকের লকার বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে না। দুদক কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়েছে আপাতত নতুন করে কোনো লকার বরাদ্দ না দেওয়ার জন্য। একই সঙ্গে আগের লকারগুলো যাতে আপাতত খোলা না হয় সে বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা সেফ ডিপোজিট লকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তাদের সম্পদ রাখতে পারেন। যেসব সম্পদ বাসায় রাখা ঝুঁকিপূর্ণ, ডাকাতির ভয় আছে, মূলত সেই সম্পদই সেফ ডিপোজিট হিসেবে সিলগালা করে কেন্দ্রীয় ব্যাংকে রাখা হয়। এর আগে দুদকের পরিচালক কাজী সাইমুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে লকার ফ্রিজের অনুরোধ জানানো হয়। এতে বলা হয়, ৩০ জানুয়ারি দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশ ব্যাংকের লকারগুলোর বিষয়ে আলোচনা হয়। অর্থ উপদেষ্টা এসব লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দেন। দুদক সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে লকার খোলা ও তালিকা তৈরির অনুমতির জন্য আবেদন জমা দিয়েছে। আদালতের আদেশের পর একজন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দুদক লকার খোলার ব্যবস্থা নেবে। এর আগে দুদকের অনুসন্ধান দল সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে নগদ ১৬,২৫,০০০ টাকা উদ্ধার করে। পরে তার লকার খুলে দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার সহ ৪,৬৯,০০,০০০ টাকার অবৈধ সম্পদ পাওয়া যায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ফ্যাসিস্ট আওয়ামী সরকার সুবিধাবাদীদের খপ্পরে পড়ে দেশের স্বাস্থ্য খাতকে ধ্বংস করে ফেলেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অপকর্মের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেছেন, পার্শ্ববর্তী দেশকে সুবিধা দিতে কৌশলে চিকিৎসার মান নষ্ট করা হয়েছে। গুলশানের সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জাতীয় স্বাস্থ্য খাতে খসড়া সংস্কার প্রস্তাবনা তুলে ধরতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিগত সরকারের সীমাহীন দুর্নীতি ও অনিয়মের কারণে স্বাস্থ্য খাতের অবস্থা নাজুক হয়ে পড়েছে। বিগত ১৫ বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে অতি সাধারণ চিকিৎসার জন্য ক্রমবর্ধমান বিদেশ গমনের প্রবণতা বৃদ্ধিতে দেশীয় সেবার প্রতি জনগণের বিমুখ করার ষড়যন্ত্রের বিষয়টি স্বাস্থ্য বিষয়ক সংস্কারের অগ্রাধিকার বিবেচনা রাখা প্রয়োজন। বিগত পতিত সরকার এভাবে সুবিধাবাদীদের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সেক্টরকে ধ্বংস করেছে আর সর্বশেষে তাদের নিজেকে ধ্বংস করে। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। প্রশাসনিক দুর্বৃত্তায়নের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধনের সাথে স্বাস্থ্য ব্যবস্থাকে দলীয়করণের আবরণে আচ্ছাদিত করা হয়েছে। সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার ফরহাদ হালিম ডোনার বলেন, ক্ষমতার লোভে প্রতিবেশী দেশকে সুবিধা দিতে দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করেছে বিগত সরকার। এই সরকারের মূল চেষ্টাই ছিল যে এই সব জায়গাগুলোকে যাতে একটু নষ্ট হয়ে গেলে পার্শ্ববর্তী দেশে আমরা
ইজিলি আমাদের লোক করতে, তার জন্য আজকে $10 বিলিয়ন প্রতি বছর আমাদের দেশ থেকে অর্থ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন। ইবাদত বন্দিগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান, জিকির, আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এতে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আগামীকাল আখিরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। প্রতিনিধি গোলাম ও আজাদের তথ্য, ছবিতে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা জুবায়েরের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন। ইবাদত বন্দেগিতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় বয়ান। চলছে দিনের বয়ান ও দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা। মনে করেন আলিমুল আমাদের সহবতে যখন আসি তখন দিল নরম হয়, হ্যাঁ, দিনের কথা শুনলে তখন ভিতরে দিল তাজা হয়, হ্যাঁ, তখন আমাদের ইবাদত বন্দেগী করতে আমাদের মনটা উদ্বুদ্ধ হয়। আসার উদ্দেশ্য হচ্ছে যে সবাই একত্রিত হবে এবং এখান থেকে ইমান আমলের একটা মেহনত শিখবে। এর উপর এক জজবা নিয়ে নিজের জীবনকে তৈরি করা প্রত্যেকটি মুসলমানের দায়িত্ব, কর্তব্য, এই দাওয়াতি মেহনতে কাজ করা। জিকির আসকারে মশগুল বিদেশ থেকে আসা মেহমানরাও। এই পর্বে অংশ নিয়েছেন সারা দেশের অন্তত 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। দেখো, आदमी डॉक्टर बनना चाहते तो घर में डॉक्टर बन जाएगा, नहीं बनेगा। और कोई भी होता है ना, वो सीखने से बन जाता है। तो इस तरह बड़ा दिन सीखने के लिए मेहनत की जरूरत है। অন্য কোনো তরিকার মধ্যে আল্লাহ তাআলা শান্তি ও কামিয়াব রাখে নাই, একমাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে শান্তি ও কামিয়াব রাখছেন। দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানান, শনিবার ইজতেমা মাঠ মাওলানা সাদের অনুসারীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এবার মোনাজাতের সময় কাউকে রাস্তায় না বসার আহ্বান জানান তিনি। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না, আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। 8 তারিখ আমরা সাদদের যে গ্রুপটি আছে তাদেরকে মাঠটি আমরা ঢুকতে দিব, তারা আবারও মাঠ সাজাবে, তারা মাঠে কাজ করবে। বুধবার আখিরি মোনাজাতে শেষ হবে দ্বিতীয় পর্বের আয়োজন। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ 11 বছরের শিশু আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। বিকেলে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও র্যাব। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে নওগাঁ মধ্যপাড়া এলাকার সুবার কথিত প্রেমিক মুমিনের বাসা অভিযান চালানো হয়। সেখান থেকে তারা পালিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেয়। ওই বাড়ি থেকে সুবাসহ মুমিনকে আটক করে পুলিশ ও র্যাব 5। এরপর র্যাব 5 জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়। ওসি আরও জানান, টিকটকের সুবাদে বছর 2 আগে তাদের দুজনের পরিচয় হয়। অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় নৌকাডুবিতে নিহত 23 বাংলাদেশির মধ্যে 10 জনের পরিচয় মিলেছে। তাদের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায়। নিহতের পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় জড়িত দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। পুলিশ বলছে এ ব্যাপারে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ মাসুদুর রহমান সর্দারের তথ্য, ছবি নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সচ্ছলতা ফেরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি পাড়ি জমাতে গিয়ে একসাথে একই উপজেলার 10 যুবকের মৃত্যু হয়েছে। তাই এলাকা জুড়ে এখন শোকের মাতম। স্বজনরা জানায়, দালালদের খপ্পরে পড়ে গত 1 জানুয়ারি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে মাদারীপুরের রাজৈর পৌরসভার পশ্চিম সরমঙ্গল গ্রামের টিটু হাওলাদার। তার সাথে মামা গোবিন্দপুরের বাসিন্দা আবুল বাশার আকনও যোগ দেন। গত 24 জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় যাত্রা করেন তারা। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে প্রাণ হারায় মামা আবুল বাশার ও তার ভাগ্নে টিটু। সোমবার সকালে তাদের মৃত্যুর খবর আসলে পরিবারে নেমে আসে শোকের ছায়া। বোট ডুবছে 25 তারিখে একটা, হ্যাঁ গোড়ায় ডুবছে এটা আর কি বলছে, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের খোঁজ উঠাইতে পারে নাই। শুনি যে
তলা ডুবে তার কাছে, কিন্তু আমার তার ছেলের কোনো খোঁজ পাইনি। ভিটামাটি বিক্রি করার পাশাপাশি চড়া সুদে টাকা এনে দালালদের হাতে লাখ লাখ টাকা তুলে দিলেও শেষ রক্ষা হলো না যুবকদের। এই ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তি দাবি করেছে স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা। লিবিয়া গেছে প্রথম এক দালালের মারফতে 1.5 বছর পর্যন্ত রয়েছে। আমি আবার কয় আর 5 লাখ টাকা দাও, আর তার জ্ঞান দিয়ে দিই। এখন আমরা এই বিচার চাই। দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ ও প্রশাসন। আমরা এখানে প্রত্যেকের তালিকা তৈরি করব, তালিকা তৈরি করে আমাদের প্রশাসনিকভাবে আমরা এইটা মন্ত্রণালয়ে প্রেরণ করব, এবং যাতে সুষ্ঠুভাবে তাদের লাশগুলা প্রত্যেকের পরিবার বুঝে পায় সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইজ চৌধুরী জানিয়েছেন, বুধবার দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কাছে জনপ্রশাসন এবং আইন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হবে। জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টে 100টিরও বেশি সুপারিশ থাকবে বলে গণমাধ্যম কর্মীদের জানান তিনি। আমাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল গত মাসে, কিন্তু আমরা আমাদের কাজের কারণে করতে পারি নাই, কারণ আমরা মাঠে গিয়েছি, লোকের সঙ্গে কথা বলেছি। আপনারা এটা জানেন, এগুলো তো আমরা এর আগেও বলেছি। বিভিন্ন জায়গায় জেলাতে উপজেলাতে আমরা গিয়ে কথা বলেছি। অনেক লোকের অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি। সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। এবার শুরু থেকেই বেশ জমে উঠেছে অমর 21শে বইমেলা। চতুর্থ দিনের সব বয়সের মানুষের পদভারে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পাঠক, ক্রেতা, লেখক, প্রকাশক সবার প্রত্যাশা বই হোক আগামী দিনের জ্ঞানভিত্তিক সমাজের উজ্জ্বল ভবিষ্যতের হাতিয়ার। বিস্তারিত আবু সাইদ অপুর রিপোর্টে। অমর 21শে বইমেলার চতুর্থ দিনে বইপ্রেমী, পাঠক আর লেখক আর প্রকাশকদের পদভারে মুখর হয়ে ওঠে বইমেলা প্রাঙ্গণ। সরহাদি উদ্যান ও বাংলা একাডেমি চত্বর ছিল সব বয়সের মানুষের আনাগোনায় ভরপুর। সবার উদ্দেশ্য একটাই, নতুন মোড়কে নতুন নতুন বইয়ের গন্ধ পাওয়া। আমরা যে বলবো হার্ড কপি বুক সেটা পড়ার প্রতি একটা আগ্রহ আমাদের তৈরি হবে। বই পড়লে পরে অনেক কিছু অনেক সম্পর্কে জানতে পারবো। যে তথ্য পাই, এ তথ্য আমাদের দৈনন্দিন জীবনে যেভাবে কাজে লাগে এবং সেইটাই আমাদের মনের খোরাক বলে মনে করি আমি। দেখা যায় যে খুব মোবাইল নিয়ে আজকাল সবাই ডিজিটাল যুগে ব্যস্ত, কিন্তু তার মধ্যে তারা বইমেলায় আসছে, ঘুরলে একটা হলেও নিজের পক্ষে একটা বই কিন্তু তারা কিনবে। আমাদের অনেক তরুণরা কিন্তু বই বের করেছে এই বইমেলাতে। তারপর আমরা অভ্যুত্থান নিয়ে প্রচুর বই বের হয়েছে। তবে লেখকরা বলছেন, তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তি ইতিবাচক নির্ভরতার পাশাপাশি বই হোক নিত্যসঙ্গী, তাহলেই গড়ে উঠবে মানবিক এক বাংলাদেশ। তরুণরা যত লেখাপড়া করে তাদের জন্য অনেক নতুন নতুন বই আসতেছে। অতীতের উপরে বর্তমানটা ভিত্তি করে। অতীত যদি নাই জানে, বর্তমানের কোনো মূল্য তারা বুঝবে না। আমি বেসিক্যালি নন ফিকশন বই লিখি, মানে যেগুলো গবেষণাধর্মী বই, যেখান থেকে মানুষ তথ্য পাবে এবং এনরিচ হবে নিজে। গেল বছর বইমেলার স্টল ও প্যাভিলিয়ন 906টি থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে 1018টিতে। আর এছাড়াও প্রতিদিন নতুন নতুন লেখকদের বই আসছে অমর 21শে বইমেলায়। দিন দিন বাড়ছে। গতকাল সরস্বতী পূজা উপলক্ষে বন্ধ গেছে, অনেক ভিড় ছিল। পাঠকের সান্নিধ্য মোটামুটি ভালোই চলছে, যেহেতু সময় মাত্র শুরু হয়েছে, সময়ের সাথে সাথে আরও বাড়বে আশা করি। প্রযুক্তির এই অপার সম্ভাবনার যুগে বই হচ্ছে মানুষের পরম বন্ধু। আর এই বইকে যারা নিজের বন্ধু মনে করতে পারবে, তারা ভবিষ্যতে যেমন জ্ঞান অর্জন করতে পারবে, তেমনি বাংলাদেশকে পরিচালনা করার ক্ষেত্রে যে মেধা দরকার সেটি তারা অর্জন করতে পারবে। আর সেই লক্ষ্যে এই বইমেলায় ছুটে আসছেন সব বয়সের মানুষ। বইমেলা প্রাঙ্গণ থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান কেপং এলাকায় অভিযান চালিয়ে 3 বাংলাদেশি সহ 64 অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সোমবার মধ্যরাতে জালান কেপংয়ের জালান মেট্রো পেরদানা তৈমুর 2-এর একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন জানান, কুয়ালালামপুরের ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সোপি ওয়ান ইউসুফ এক বিবৃতিতে বলেছেন, 2 ঘন্টারও বেশি সময়ের অভিযানে 136 জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্য থেকে 10 জন নারী সহ 64 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে মিয়ানমারের 56, 3 জন বাংলাদেশি, 3 জন পাকিস্তানি ও 2 জন ভিয়েতনামের নাগরিক রয়েছেন। আটকদের কোনো বৈধ কাগজপত্র নেই।
বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে ফ্রান্স বিএনপি। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, ফ্রান্সের প্যারিসের একটি রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির কার্যক্রম শুরু হয়। দেশের পাশাপাশি প্রবাসীও বিএনপিও ৩১ দফা প্রচার করছে। ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ বিভিন্ন দেশে বিএনপির স্থানীয় শাখাগুলো কর্মশালা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। আলোচনা সভায় ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন পাটোয়ারি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, আসাদ আলম ব্যাপারী, কবির আহমেদ আতর রহমান সরকার, কৃষক আব্দুল কাইয়ুম, সিরাজুল ইসলাম মিসবা, ইলিয়াস কাজল হোসেন আফজাল, খোরশেদ আলম টিটু, ফরিদ মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল সুবাজাঙ্গা মসজিদে বাদ মাগরিব কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মালয়েশিয়ার প্রতিনিধি আশরাফুল মামুন জানান, ইমন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জামাল আবদুল্লাহ। কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন মাওলানা জামাল উদ্দিন। এ সময় মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, সাখাওয়াত হোসেন, SM রহমান তনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার সম্পাদক SM বশির আলম, বিএনপি নেতা মঞ্জু খাঁ উপস্থিত ছিলেন। শেষে শহীদ জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের লোহিত সাগর সৈকতের রূপ দেখতে সৌদি আরবের জেদ্দায় ভিড় করেন দূর দূরান্ত থেকে ছুটে আসা অনেক পর্যটক। জেদ্দা শহরের বিভিন্ন স্থান থেকে আসা এসব পর্যটক বা স্থানীয়দের অন্যতম আকর্ষণ সমুদ্র। বিভিন্ন নৌযান নিয়ে স্বচ্ছ নীল জলরাশিতে ভ্রমণ করে আনন্দ উপভোগ করেন তারা। সাগর তীরে ভাসমান মসজিদ, রেস্টুরেন্ট ও অ্যাকুরিয়াম সহ নানা দর্শনীয় স্থানে নানা বিনোদনে প্রতিদিন লোকে লোকারণ্য হয়ে পড়ে সাগর পাড় এলাকা। বিশেষত আসর নামাজের পরে সাগর পাড়ের দিকে দর্শনার্থীদের ভিড় জমে। সব মিলিয়ে জেদ্দা বেশ সুন্দর, পর্যটন উপযোগী, নিরিবিলি ও পরিচ্ছন্ন একটি মনোরম শহর। লোহিত সাগর তার সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করেছে। সাধারণ সময়ে ছাড়াও পবিত্র হজ কিংবা উমরা পালনের উদ্দেশ্যে মক্কায় আগমনকারী লাখো ধর্মপ্রাণ মুসল্লি বা পর্যটকরাও আসেন জেদ্দা ভ্রমণ করতে। বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ আল খলিফা বরাবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেরিত অভিনন্দন বার্তা হস্তান্তর করা হয়েছে। ক্রাউন প্রিন্সের পক্ষে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানির কাছে অভিনন্দন বার্তাটি হস্তান্তর করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স AKM মহিউদ্দিন কায়েস। ডক্টর ইউনূস বাহরাইনের জাতীয় দিবস এবং রাজা হামাদ বিন ইসা আল খলিফার সিংহাসনে আরোহণের 25 বছর পূর্তি সহ বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে বাহরাইনের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী বরাবর এই অভিনন্দন বার্তা পাঠান। পরবর্তীতে মহিউদ্দিন কায়েস বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয় সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আলোচ্য বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর নজরে আনার সহ ইতিবাচক সমাধানে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।